বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে আমাদের ব্রহ্মাণ্ড অনেক বড়, কিন্তু আপনারা কি এটা জানেন যে বিজ্ঞানীদের অনুমান অনুসারে এই ব্রহ্মাণ্ডের 7-এর পরে 19টা শূন্য বসালে যে সংখ্যাটা হবে ততগুলো গ্রহ আছে। শুধুমাত্র আমরা যে গ্যালাক্সিতে থাকি সেখানেই কয়েক বিলিয়ন গ্রহ আছে। এই বিশাল ব্রহ্মাণ্ডের কথা উঠলেই সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্নটা ওঠে সেটা হলো, বাস্তবে কি আমরা এই ব্রহ্মাণ্ডে একাই বসবাস করছি? পৃথিবীর মতো এমন আরও কি কোনো গ্রহ এই ব্রহ্মাণ্ডে আছে যেখানে প্রাণী জগতের অস্তিত্ব থাকতে পারে? বন্ধুরা, এখনও পর্যন্ত মহাকাশের উপরে বিজ্ঞানীরা যত গবেষণা করেছেন তাতে এটাই উঠে এসেছে যে মহাকাশের কোনো শেষ নেই। অর্থাৎ এটা নিশ্চিত যে অসীম এই ব্রহ্মাণ্ডে আমাদের জন্য অনেক রহস্য লুকিয়ে আছে। আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যাও এমনই একটা রহস্য। আপনারা হয়তো ভাবছেন যে সৌরজগতে তো 8খানা গ্রহ আছে, তবে এটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। কারণ আমাদের প্রযুক্তি যত বিকাশ লাভ করছে তত আমরা সৌরজগতে গ্রহের মতো দেখতে অবজেক্টগুলো খুঁজে বার করতে সফল হচ্ছি। 2005 সালের আগে পর্যন্ত সৌরজগতে গ্রহের সংখ্যা ছিল 9টা। সৌরজগতের বাইরে কুইপার বেল্টে বিজ্ঞানীরা প্লুটোর থেকেও বড় আর একটা গ্রহ খুঁজে পেয়েছিলেন, যার নাম ছিল এরিস। এরা 2005 সালে হাবেল টেলিস্কোপের সাহায্যে খুঁজে বার করা হয়েছিল। বর্তমান সময়ে এটাকে বামন গ্রহের স্থান দেয়া হয়েছে। এই গ্রহে এমন কি রহস্য আছে, সেখানে কি প্রাণের অস্তিত্বের কোনো সম্ভাবনা থাকতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বামন গ্রহটা সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিজ্ঞানীরা প্রায়শই শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এক্সো প্ল্যানেট খুঁজে বার করেছেন, কিন্তু 2005 সালে হাবেল টেলিস্কোপের সাহায্যে সৌরজগতে খুঁজে পাওয়া একটা নতুন অবজেক্টের সম্পর্কে গবেষণা করা হয়, যেখানে জানা যায় যে এই নতুন অবজেক্টটা প্লুটোর থেকেও অনেক বড় ছিল। এই অবজেক্টটাকেই পরবর্তী সময়ে এরিস প্ল্যানেট নাম দেওয়া হয়েছিল। বিজ্ঞানীদের একাংশ এই অবজেক্টটাকে একটা নতুন গ্রহের জায়গা দেওয়ার দাবি জানায়। সেই সময় সৌরজগতে গ্রহের সংখ্যা ছিল 9টা এবং প্লুটোকে 9ম গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। যদিও সমস্ত বিজ্ঞানীরা এরিসকে 10ম গ্রহ হিসেবে মান্যতা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। এর সব থেকে বড় কারণ ছিল সেই সময় হাবেলের মতো শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এমন আরও অনেক বড় অবজেক্ট খুঁজে বার করা হয়েছিল যেগুলোর কোনো নাম ছিল না, কিন্তু সেগুলো দেখতে অনেকটা গ্রহের মতোই ছিল। যদি এরিসকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা হতো তাহলে সেগুলোকে গ্রহ হিসেবে ধরতে হতো, যার ফলে সৌরজগতের সংখ্যা অনেক বেড়ে যেত। বেশ কিছু গবেষণায় এটা সামনে এসেছিল যে আমাদের সৌরজগতে গ্রহের মতো দেখতে অবজেক্টের সংখ্যা কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজারের থেকেও বেশি হতে পারে। তারপর বিজ্ঞানীরা এটা বুঝে যান যে এই সমস্ত অবজেক্টকে গ্রহের জায়গা দেওয়া সম্ভব নয়। তাই 2005 সালে গ্রহের একটা নতুন পরিভাষা ব্যবহার করা হয়। তারপর থেকে এখন আমাদের সৌরজগতে মাত্র 8টা গ্রহ আছে, যার মধ্যে প্রথম 4টে গ্রহ পাথুরে গ্রহ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, আর অবশিষ্ট 4টে গ্রহ গ্যাসীয়, যার মধ্যে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়াও 2005 সালে সেই সময়কার 9ম গ্রহ প্লুটো এবং এরিসকে গ্রহের তালিকা থেকে বার করে একটা বামন গ্রহের তালিকায় যুক্ত করা হয়েছিল, যেখানে এই গ্রহটা ছাড়াও আরও অনেক গ্রহের মতো চেহারা বিশিষ্ট অবজেক্ট অন্তর্ভুক্ত ছিল। 2006 সালে বামন গ্রহের জন্য একটা নতুন পরিভাষা তৈরি করা হয়, যেখানে বলা হয় যে যখন কোনো অবজেক্ট তার ভর এবং মাধ্যাকর্ষণের কারণে গোলাকার হয় কিন্তু তার আকার গ্রহের মতো অত বড় হয় না, তখন তাকে বামন গ্রহের তালিকায় রাখা হয়। যদিও তারপরও আজ পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে এরিসকে গ্রহের তালিকায় রাখার জন্য বিতর্ক চলছে। এবার এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা এরিসকে গ্রহের তালিকায় রাখতে চান কেন এবং এই গ্রহটা এত গুরুত্বপূর্ণ কেন? বন্ধুরা, এটা বোঝার জন্য আমাদের এরিসের সম্পর্কে আরও বিশদে জানতে হবে। 2005 সালের 5ই জানুয়ারি বিজ্ঞানী মাইক ব্রাউন পালোমার অবজারভেটরিতে উপস্থিত টেলিস্কোপের সাহায্যে এই বামন গ্রহটা অনুসন্ধান করেছিলেন। যদিও এই গ্রহটা খুঁজে বার করার আগে থেকেই বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে এই গ্রহটার উপস্থিতির সংকেত পেয়েছিলেন, কারণ এটা আমাদের সৌরজগতের যে জায়গায় উপস্থিত ছিল সেখানে লাইট অনেক বেশি রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে উপস্থিত টেলিস্কোপে এসে পৌঁছাতো, যার ফলে বিজ্ঞানীরা এটা বুঝে গিয়েছিলেন যে সেখানে বড় কোনো অবজেক্ট উপস্থিত আছে। 2005 সালে হাবেল টেলিস্কোপের থেকে আমরা এই অবজেক্টের অনেক সামনের ছবি পাই। তার কিছুদিন পরে পালোমার অবজারভেটরি বিজ্ঞানীরা এই গ্রহটার অস্তিত্বের কথা প্রকাশ্যে আনেন। তারা জানিয়েছিলেন যে এই গ্রহটাকে খুঁজে বার করা খুব একটা বেশি কঠিন ছিল না, কারণ এটা কুইপার বেল্টে উপস্থিত সবথেকে উজ্জ্বল অবজেক্টগুলোর মধ্যে অন্যতম ছিল। হাবেল টেলিস্কোপের সাহায্যে এরিস গ্রহের উপরে গবেষণা করার পর জানা যায় যে এর পৃষ্ঠ নাইট্রোজেন, জল এবং মিথেন আইস দ্বারা বেষ্টিত, যার ফলে এর উপরে আসা 90% আলো পুনরায় মহাকাশের দিকে প্রতিফলিত হয়ে যায়। কিছুটা এমনই দৃশ্য আমরা শনি গ্রহের এনসেলেডাস উপগ্রহের ক্ষেত্রেও দেখতে পাই, কারণ সেই উপগ্রহটাও 90% অংশ বরফে ঢাকা, যার ফলে তার উপরে আসা বেশিরভাগ আলো মহাকাশের দিকে ফিরে যায়। এছাড়াও বিজ্ঞানীদের গবেষণায় এটা জানা গেছে যে এর ইন্টারনাল স্ট্রাকচার নাইট্রোজেন এবং ওয়াটার আইসের ভিন্ন ভিন্ন স্তরের সাথে মিলে তৈরি হয়েছে, যেখানে প্রায় 50% মিথেন আইস আছে।
বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এর কম্পোজিশনে এমন আরও অনেক কিছু থাকতে পারে যার সম্পর্কে এখনও হয়তো আমরা জানি না। তবে যেহেতু এটা পৃথিবীর থেকে অনেক দূরে আছে, তাই এর কম্পোজিশন সম্পর্কে খুব একটা বেশি তথ্য একত্রিত করা খুব একটা সহজ কাজ নয়। এরিস আমাদের সৌরজগতের কুইপার বেল্টের শেষ প্রান্তের অংশ, যার ফলে এরিস এবং আমাদের সূর্যের মাঝের দূরত্ব প্রায় 98 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা পৃথিবী এবং সূর্যের দূরত্বের থেকে 98 গুণ বেশি। এই দূরত্বটা এতটাই বেশি যে সেখানে সূর্যের আলো পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লাগে। যেহেতু এটা সূর্যের থেকে অনেক দূরে আছে, তাই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 558 বছর সময় লাগে, অর্থাৎ এই গ্রহে এক বছর মানে পৃথিবীর 558 বছরের সমান। 2010 সালের আগে বিজ্ঞানীরা গবেষণা ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে এরিস সৌরজগতের 10ম বৃহত্তম অবজেক্ট, যেটা প্লুটোর থেকেও বড়। তবে অনেক বিজ্ঞানী এই গবেষণাটাকে ভ্রান্ত বলেছিলেন, কারণ তাদের গবেষণায় এর আকার প্লুটোর থেকেও ছোট ছিল। তাই 2010 সালে বেশ কিছু বিজ্ঞানীদের টিম একসঙ্গে যুক্ত হয়ে হাবেল টেলিস্কোপের সাহায্যে এই গ্রহের উপরে একটা বিস্তারিত গবেষণা করেন, যেখানে এই বিষয়টা জানা যায় যে এরিসের ডায়ামিটার 2326 কিলোমিটার, যেটা প্লুটোর 2376 কিলোমিটার ডায়ামিটারের থেকে 50 কিলোমিটার কম। অর্থাৎ এই রিসার্চে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় যে এরিস প্লুটোর তুলনায় বড় নয়, বরং ছোট। কিন্তু তাও এরিসকে আমাদের সৌরজগতে প্লুটোর পরে দ্বিতীয় সবথেকে বড় অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। আমরা যদি প্লুটোকে পুনরায় 9ম গ্রহ হিসেবে স্থান দিই, তাহলে এরিস অটোমেটিক্যালি সৌরজগতের 10ম গ্রহে পরিণত হবে। এছাড়াও এরিসের কাছে একটা হালকা বায়ুমণ্ডল আছে, যেখানে বিপুল মাত্রায় মিথেন এবং নাইট্রোজেন আছে। প্রারম্ভিক পর্যায়ে যখন এরিসের কথা জানা গিয়েছিল, তখন বিজ্ঞানীরা এর উপগ্রহের কথা জানতে পারেননি। তবে কিছুদিন আগের একটা রিসার্চে এটা জানা গেছে যে এরিসের অরবিটে একটা উপগ্রহ আছে, যার নাম ডিসনোমিয়া। এর আকার এরিসের আকারের প্রায় 30%। এই উপগ্রহটার ডায়ামিটার 300 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। শুধু তাই নয়, অনেক বিজ্ঞানীদের মতে এরিসের পুরো বরফের আস্তরের নিচে লিকুইড জলের সমুদ্র উপস্থিত থাকতে পারে। যদি এটা সত্যি হয়, তাহলে এখানে প্রাণের উপস্থিতির প্রবল সম্ভাবনা থাকবে, কারণ আমাদের সৌরজগতে এমন অনেক উপগ্রহ আছে যেগুলোর উপরের অংশটা সম্পূর্ণ বরফে আবৃত হলেও তার ভেতরে তরল জলের উপস্থিতির সংকেত পাওয়া গেছে, এবং সেখানেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। তাই বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরিসের পুরো বরফের নিচে তরল জলের ভাণ্ডার থাকতে পারে। তবে এটা কতটা সঠিক সেটা জানার জন্য আমাদের এই গ্রহে কোনো স্পেস ক্রাফটকে পাঠাতে হবে। যেহেতু এই গ্রহটা পৃথিবীর থেকে অনেক দূরে আছে, তাই এখানে কোনো স্পেস ক্রাফটকে পাঠানো এবং পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীদের সঙ্গে সেই স্পেস ক্রাফটের সঙ্গে যোগাযোগ করা অনেক কঠিন একটা ব্যাপার। বর্তমান সময়ে আমাদের কাছে উপস্থিত টেলিস্কোপগুলো এতটা শক্তিশালী নয় যে এই গ্রহের পৃষ্ঠের ছবি স্পষ্টভাবে ক্যাপচার করতে পারবে। তবে জেমস ওয়েব একমাত্র এমন টেলিস্কোপ যার সাহায্যে আমরা এরিসের এমন ছবি ক্যাপচার করতে পেরেছি। এর সাহায্যে আমরা এই বামন গ্রহের পৃষ্ঠ এবং ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তবে এখনও পর্যন্ত এরিস আমাদের কাছে একটা রহস্যজনক অবজেক্ট, যার সম্পর্কে এখনও আমাদের অনেক কিছু জানা বাকি। সো বন্ধুরা, এই ভিডিওটার আগে কি আপনি এরিস সম্পর্কে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।